ধনী হওয়ার স্বপ্ন তো আমরা সবাই দেখি, তাই না? কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে নিয়ে আসার আসল রাস্তাটা কোনটা? আজকে আমরা প্রফেসর মোখতার আহমেদের এমন এক শক্তিশালী রূপরেখা নিয়ে কথা বলবো, যা সম্পদ, সাফল্য, এমনকি সমাজ নিয়ে আমাদের পুরনো সব ভাবনাকে একেবারে নাড়িয়ে দিতে পারে। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। আমরা সবাই তো চেষ্টা করি, পরিশ্রম করি, কিন্তু দিন শেষে অল্প কিছু মানুষই কেন আর্থিকভাবে সফল হয়? এই বিশাল পার্থক্যের কারণটা আসলে কি? আমরা সবাই কি তাহলে একই ভুল পথে হাঁটছি? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু পাওয়া যায় প্রফেসর মুখতার আহমেদের দর্শনে। এটা কোনো সাধারণ উপদেশ না, বরং এটা হলো ব্যক্তিগত আর জাতীয়ভাবে অর্থনৈতিক জাগরণের একটা নতুন নকশা, যা আমাদের চিন্তার একেবারে গোড়ায় ধাক্কা দেওয়ার মতো শক্তিশালী। তো এই রূপরেখায় মোট 5টা মূল শিক্ষা আছে। প্রথমত, সম্পদকে একটা পবিত্র দায়িত্ব হিসাবে দেখা। দ্বিতীয়ত, জাপানের ঘুরে দাঁড়ানোর পেছনের রহস্যটা বোঝা। তৃতীয়ত, আমাদের দেশের অকেজো ডিগ্রির সংকটটা নিয়ে ভাবা। চতুর্থত, কমিউনিটির অপ্রতিরোধ্য শক্তিকে জানা। আর সবশেষে, কিভাবে আইডিয়াই আজকের দিনে নতুন ফ্যাক্টরি হয়ে উঠছে। চলুন এক এক করে এই দারুণ আইডিয়াগুলো জেনে নেওয়া যাক। তো চলুন একদম প্রথম আর সবচেয়ে জরুরি আইডিয়াটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, সম্পদ বলতে আমরা আসলে কি বুঝি? আমাদের মাথায় যে ধারণাটা আছে সেটা কি আসলেই ঠিক? সাধারণত আমরা সম্পদকে কি ভাবি? বিলাসিতা, ব্যক্তিগত ইচ্ছা পূরণ করার একটা মাধ্যম। কিন্তু প্রফেসর আহমেদ বলছেন ব্যাপারটা মোটেও তা নয়। তার মতে সম্পদ অর্জন কোনো শখের বিষয় না। এটা নামাজের মতোই একটা ফরজ বা অবশ্য কর্তব্য। এটা শুধু নিজের ভালোর জন্য না, বরং সমাজে নেতৃত্ব দেয়া আর প্রভাব তৈরি করার জন্যেও এটা একটা অপরিহার্য শর্ত। এই কথাটা একবার ভাবুন তো, কি অসাধারণ সত্যি। টাকা না থাকলে এই সমাজে আপনার কথারও কিন্তু কোনো দাম থাকে না। আপনার মতামতটা গুরুত্বহীন হয়ে যায়। তাই সম্পদ অর্জন করাটা শুধু নিজের প্রয়োজন মেটানোর জন্য জরুরি না, বরং নিজের কমিউনিটির হয়ে কথা বলার অধিকারটা আদায় করে নেওয়ার জন্য জরুরি। আচ্ছা, সম্পদ অর্জনের এই মানসিকতাটা যখন তৈরি হলো, তখন এর পরের ধাপটা কি? পরের ধাপ হলো সঠিক দক্ষতা অর্জন করা। আর এর সবচেয়ে বড় উদাহরণ হতে পারে জাপান, যারা একেবারে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছিল একটা অবিশ্বাস্য কৌশলের মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ধ্বংস হয়ে যাওয়া জাপান কি করেছিল জানেন? তারা তাদের সেরা তরুণদের বিদেশে পাঠিয়েছিল স্কিল বা দক্ষতা অর্জনের জন্য। কিন্তু শর্ত ছিল একটাই, দেশে ফিরে এসে চাকরি করা যাবে না, বরং যা শিখে এসেছো তা দেশের আরও 10 জন মানুষকে শেখাতে হবে। এই ট্রেন দ্য ট্রেনার মডেলের মাধ্যমে 1 জন থেকে 10 জন, আর সেই 10 জন থেকে পুরো একটা জাতি দক্ষ হয়ে উঠেছিল। ভাবা যায়? এটা ছিল একটা দেশকে নতুন করে গড়ে তোলার অবিশ্বাস্য এক কৌশল। এবার আসা যাক তৃতীয় শিক্ষায়, যা সম্ভবত আমাদের দেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে জরুরি একটা প্রশ্ন তুলে ধরে। প্রশ্নটা হল, আমাদের এই শিক্ষা ব্যবস্থা কি আমাদের ভবিষ্যৎ গড়তে আদৌ কোনো সাহায্য করছে? এই ছবিটা কিন্তু আমাদের এক কঠিন বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। দেশের অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে ডিগ্রি নিয়েও একজন তরুণকে মাত্র 15,000 টাকার জন্য ওষুধের দোকানে সেলসম্যানের কাজ করতে হচ্ছে। আর এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং আমাদের সিস্টেমের এক ভয়াবহ সংকটের লক্ষণ। প্রতি বছর আমাদের দেশে 5 থেকে 7 লক্ষ ছেলেমেয়ে গ্র্যাজুয়েট হচ্ছে, কিন্তু তাদের জন্য ভালো চাকরি কই? এর মূল কারণ হল আমাদের বইয়ের পড়া আর বাস্তব জীবনের কাজের দক্ষতার মধ্যে বিশাল একটা ফারাক রয়ে গেছে। যে শিক্ষা মানুষকে কাজ দিতে পারে না, সেই শিক্ষা তো আসলে শিক্ষিত বেকারের বোঝা বাড়ানো ছাড়া আর কিছুই না। তাহলে প্রশ্ন হল, ব্যক্তিগত দক্ষতা আর এই অকেজো ডিগ্রির সংকট থেকে বেরোয়ার উপায়টা কি? প্রফেসর আহমেদের মতে এর উত্তরটা একা একা পাওয়া সম্ভব না। উত্তরটা লুকিয়ে আছে সম্মিলিত শক্তিতে, মানে আমাদের কমিউনিটির শক্তিতে। এই পরিসংখ্যানটা একবার দেখুন। পৃথিবীতে প্রতি 1000 মানুষে ইহুদির সংখ্যা মাত্র 3 জন, আর অন্যদিকে প্রতি 100 জন মানুষে মুসলমানের সংখ্যা 33 জন। সংখ্যায় এত কম হয়েও বিশ্ব অর্থনীতিতে তাদের যে প্রভাব, তা প্রায় অবিশ্বাস্য। এর পেছনের কারণটা কি হতে পারে? এর মূল কারণ হল তাদের কৌশলগত ঐক্য আর একে অপরকে সাহায্য করার মানসিকতা। একজন ইহুদির দরকার হলে 10 কিলোমিটার দূরে গিয়ে হলেও আরেকজন ইহুদির দোকান থেকেই জিনিসটা কিনবে, কারণ তারা জানে এতে তাদের নিজেদের কমিউনিটি দিন শেষে শক্তিশালী হবে। এই যে একে অপরকে টেনে তোলার নীতি, এটাই তাদের সাফল্যের মূল চাবিকাঠি। কমিউনিটির শক্তিকে কাজে লাগানোর পর এবার আমরা দেখব আজকের এই ডিজিটাল যুগে সম্পদ তৈরির সবচেয়ে বড় হাতিয়ারটা আসলে কি। অ্যামাজন, উবার, ফুড পান্ডা, পাঠাও, এই কোম্পানিগুলোর কথা একটু ভাবুন। এরা সবাই কিন্তু আজকের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কিছু নাম। কিন্তু এদের সবার মধ্যে সবচেয়ে বড় মিলটা কোথায়?
কখনো ভেবে দেখেছেন তাদের কি নিজেদের বিশাল বিশাল ফ্যাক্টরি আছে নাকি হাজার হাজার স্থায়ী কর্মী? না, তাদের কোনোটারই কিন্তু নিজস্ব পণ্য, গাড়ি বা রেস্টুরেন্ট নেই। তাদের আসল সম্পদ হলো একটা শক্তিশালী অ্যাপ আর একটা যুগান্তকারী আইডিয়া। এটাই প্রমাণ করে যে আজকের যুগে একটা ভালো আইডিয়াই হতে পারে সবচেয়ে বড় ফ্যাক্টরি। তাহলে এই যে 5টা শিক্ষা নিয়ে আমরা কথা বললাম, এর থেকে আসল টেকঅ্যাওয়েটা কি? প্রফেসর আহমেদের পুরো দর্শনকে যদি আমরা এক করি তাহলে কি দেখতে পাই? পুরো ব্যাপারটাকে আমরা এইভাবে সাজাতে পারি। সবার আগে দরকার সম্পদ অর্জনের মানসিকতা, মানে এটাকে একটা দায়িত্ব হিসেবে দেখা। এরপর সেই মানসিকতা নিয়ে জীবনমুখী দক্ষতা অর্জন করা। তারপর একা একা না লড়ে কমিউনিটির মাধ্যমে সেই শক্তিকে হাজার গুণ বাড়িয়ে তোলা। আর সবশেষে এই শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়েই জন্ম নেবে এমন আইডিয়া যা হয়তো বিশ্বকে বদলে দিতে পারে। এখন প্রশ্নটা আমাদের সবার জন্য। প্রফেসর আহমেদের এই আলোচনা শোনার পর আমাদের ব্যক্তিগত আর সম্মিলিত অর্থনৈতিক উন্নতির জন্য নিজের কোন মানসিকতাটাকে সবার আগে বদলানো দরকার বলে মনে হচ্ছে? এই উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজতে হবে।